আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ট্রাম্পের রক্তচক্ষুকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত। জাপান পৌঁছে মোদি বললেন, ভারতে আসুন। এদিকে ইয়েমেনের বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল। ইরানকে চাপে ফেলতে ইউ3 নতুন সিদ্ধান্ত। এদিকে ট্রাম্পের রক্তচক্ষুকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে। এরই মধ্যে পাল্টা ও শাস্তিমূলক শুল্ক হিসেবে ভারতীয় পণ্যের ওপর মোট 50% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে এসব পদক্ষেপ উপেক্ষা করেই আগামী সেপ্টেম্বরে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বাড়াতে চলেছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে মস্কো। এতে কমে যায় দেশটির জ্বালানি তেল সরবরাহ। এমন বাস্তবতায় ভারত রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে, কারণ ভারতের পরিশোধনকারীরা মস্কো থেকে সস্তায় অপরিশোধিত জ্বালানি তেল কেনার সুবিধা পাচ্ছেন। তবে রাশিয়া থেকে তেল কেনায় ভারতের কঠোর সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শাস্তি হিসেবে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করেছেন ট্রাম্প। গত বুধবার 27 আগস্ট ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক কার্যকর হয়েছে। ভারত বলছে তারা আলোচনার মাধ্যমে শুল্ক সমস্যার সমাধান করতে চায়। তবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সহ অন্যান্য কূটনৈতিক সফরেও ব্যস্ত সময় পার করছেন। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন, ভারত সস্তা দামের রুশ জ্বালানি তেল থেকে অতিরিক্ত মুনাফা করছে। অন্যদিকে পশ্চিমাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে ভারত। দেশটির দাবি, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এখনও রাশিয়া থেকে শত শত কোটি ডলারের পণ্য কিনছে। তেল বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট 3টি সূত্র বলেছে, ভারতের পরিশোধনকারীরা সেপ্টেম্বরে রাশিয়া থেকে তেল আমদানি 10 থেকে 20% পর্যন্ত বাড়াতে পারে, যা দৈনিক 1.5 থেকে 3 লাখ ব্যারেলের সমান। ভারত বর্তমানে রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। দেশটির মোট চাহিদার 40%ই পূরণ হয় রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল থেকে। চীন ও তুরস্ক রুশ জ্বালানি তেলের অন্য 2 শীর্ষ ক্রেতা। এদিকে জাপান পৌঁছে মোদি বললেন, ভারতে আসুন। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের চাপের মুখেই বাৎসরিক সম্মেলনে অংশ নিতে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার 29 আগস্ট শুরু হওয়া দুদিনব্যাপী এই সম্মেলনে যোগ দিয়ে মোদী বলেছেন, ভারতে আসুন, পণ্য তৈরি করুন, বিশ্বের জন্য পণ্য উৎপাদন করুন ভারত জাপান যৌথ ইকোনমিক ফোরামে। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দেন মোদী। তিনি বলেন, ভারতের উন্নয়নের যাত্রাপথে সবসময় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে রয়েছে জাপান। মেট্রো রেল থেকে শুরু করে উৎপাদন, সেমিকন্ডাক্টর থেকে স্টার্ট আপ, সবখানেই জাপানের সহযোগিতা রয়েছে। ভারতে $40 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ রয়েছে জাপানের একাধিক সংস্থার। ধারণা করা হচ্ছে, এ সফরে জাপান ও ভারতের মধ্যকার কৌশলগত সম্পর্ক উন্নয়নে জোর দেবেন নরেন্দ্র মোদী। মূলত বিরল খনিজ সম্পদের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করবে উভয় দেশ। আলোচনা হবে ভারতের উচ্চমূল্যের বিনিয়োগ খাতে জাপানে বিনিয়োগ নিয়োগ। এদিকে ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই ভারতের পক্ষ থেকে জানানো হয়, আঞ্চলিক নিরাপত্তা জোটের কাঠামো অনুসারে দুদেশের মধ্যকার সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করবেন উভয় দেশের রাষ্ট্রপ্রধান। মোদীর সফর ইন্দো প্যাসিফিক অঞ্চলে কোয়াড জোটকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুদিনের সফরে 31 আগস্ট চীনে এসসিও সামিটে যোগ দেবেন মোদী। সেখানে থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তার আগে মোদীর জাপান সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এদিকে ইয়েমেনের বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল। ইয়েমেনের হুথি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভিকে হত্যা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার 28 আগস্ট রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। আহমেদ ইরান সমর্থিত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় তিনি জড়িত বলে অভিযোগ উঠেছে। ইয়েমেনের আল জুমহুরিয়া চ্যানেল এবং আদেন আল গাদ সংবাদপত্র জানিয়েছে, হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভি একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। পরবর্তীতে তার বেশ কয়েকজন সঙ্গীও নিহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে দ্য টাইমস অফ ইসরায়েল জোর দিয়ে এ খবর প্রকাশ করেছে। বৃহস্পতিবার আলাদা কয়েকটি হামলা হয়েছে। 10 জ্যেষ্ঠ হুথি মন্ত্রীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথির বক্তৃতা শুনতে রাজধানীর বাইরে একটি স্থানে জড়ো হয়েছিলেন। সেই সমাবেশ লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা হয়। সেই হামলার ফলাফল এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি, যদিও ইসরায়েলের চ্যানেল 13 নিউজ বৃহস্পতিবার রাজনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করেছে, মনে হচ্ছে আক্রমণটি সফল হয়েছে। ওয়াইনেট জানিয়েছে, হামলায় হুতিদের পুরো সামরিক ও সরকারি অভিজাতদের নিশ্চিহ্ন করার আশঙ্কা ক্রমশ বাড়ছে।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সমাবেশের রিয়েল টাইম বিবরণ সরবরাহ করেছে। তাদের রিপোর্টে বলা হয়েছে, এলাকায় ভারী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলি হামলা সফল হয়। আল হুথি যখন তার ভাষণ দিচ্ছিলেন তখন ইসরায়েল এটি পর্যবেক্ষণ করেছে বলে জানা গেছে। তবে আল হুথি নেতাদের সচেতন থাকার কোনো ইঙ্গিত দেননি। হুথি কর্মকর্তাদের লক্ষ্যবস্তুতে ছিলেন হুথিদের প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক প্রধানও। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত করেনি ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে ইরানকে চাপে ফেলতে ইউ3 নতুন সিদ্ধান্ত। ইউরোপের 3 দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে তারা ইরানের উপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা আবার চালু করতে যাচ্ছে। খবর শাফাক নিউজের। বৃহস্পতিবার 28 আগস্ট ইউরোপীয় ইউনিয়নের ত্রয়ী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানায় স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ইরানের বিরুদ্ধে আগের সব জাতিসংঘের নিষেধাজ্ঞা ফের কার্যকর হবে। আমেরিকান গণমাধ্যম জানিয়েছে, জেনেভায় ইউরোপীয় ও ইরানি কূটনীতিকদের বৈঠকে কোনো অগ্রগতি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, ইউরোপ নিষেধাজ্ঞা ফের চালু করলে তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা কমিয়ে দেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি বলেন, তেহরান কোনোভাবেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 223 নম্বর প্রস্তাবনার মেয়াদ বাড়ানো বা স্ন্যাপব্যাক বিলম্বিত করা মেনে নেবে না। এ নিয়ে ইরান তার মিত্রদের সঙ্গে পরামর্শ করবে। এদিকে 15 বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্য অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে শুরু করেছে। ইতোমধ্যে দেশটি 15 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। এসব অভিবাসীর বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। শুক্রবার একটি বিশেষ চার্টার ফ্লাইটে তাদের দেশে পাঠানো হয়। ফ্লাইট HFM 851 বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9টায় লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ছেড়ে ইসলামাবাদ হয়ে শুক্রবার দুপুর 2:10 ঢাকায় পৌঁছায়। বাংলাদেশ হাইকমিশনের কনসুলার শাখা জানায়, ফেরত আসা যাত্রীদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল। তাদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী, কারো পাসপোর্টের মেয়াদোত্তীর্ণ। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারীও আছেন। যাত্রী তালিকা অনুযায়ী তারা মূলত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দা। ট্রাভেল পারমিটের নথি ঘেঁটে দেখা গেছে, ফেরত আসা 15 জনের মধ্যে অন্তত 6 জনের কোনো পেশা উল্লেখ ছিল না। বাকিদের মধ্যে কেউ যুক্তরাজ্যে ওয়েটার হিসেবে কাজ করতেন, কেউ বা ছিলেন শিক্ষার্থী। যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ সম্প্রতি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করেই ফেরত পাঠানোর এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, অনেক বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করেন। যুক্তরাজ্য তাদের নিজস্ব আইনের ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে, আর ফেরত পাঠানো সেই ব্যবস্থারই অংশ। এবার ফোন কল ফাঁস। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনেওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে তার একটি ফোন কলের রেকর্ড ফাঁস হয়েছিল। এরপর তার পদ স্থগিত করেছিল আদালত। আজ শুক্রবার পেতংতানকে ক্ষমতা থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে। পেতংতারান 2024 সালের আগস্টে দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাত্র 1 বছর ক্ষমতায় থাকার পরই ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি। সদ্য সাবেক নারী, থাই রাজনীতির অন্যতম প্রভাবশালী সিনেমাত্রা পরিবারের সদস্য। ফাঁস হওয়া সেই ফোন কলে তাকে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে আঙ্কেল বলতে শোনা যায়। ওই সময় তিনি তার নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে বলেন, তার সেনাদের কারণেই কম্বোডিয়ার এক সেনার প্রাণ গেছে। তার এই ফোন কলের রেকর্ড ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর কয়েক মাস পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষও শুরু হয়েছিল, যা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থেমেছিল। গত 15 জুনের ওই ফোন কলে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে পেতংতারানকে আরও বলতে শোনা যায়, যে কোনো কিছু চাইলে আমাকে বলবেন, আমি বিষয়টি দেখব। তার এই কথাটি নিয়েই মূলত বেশি সমালোচনা শুরু হয়। ফোন কলটি ফাঁস হওয়ার সময় দুই দেশের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছিল। ওই সময় থাইল্যান্ডের মানুষের মধ্যে জাতীয়তাবাদও প্রচণ্ড রকমভাবে দেখা যাচ্ছিল। তখনই ফোন কলটি সামনে আসে, যা সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রভাব ফেলে। বিরোধী দলগুলো অভিযোগ করে পেতংতান গোপনে থাইল্যান্ডের স্বার্থকে বিসর্জন দিচ্ছেন। এরপর তিনি সাধারণ মানুষের কাছে ক্ষমা চান। তিনি দাবি করেন, কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনের কৌশল হিসেবে তিনি এভাবে কথা বলেছিলেন। এখন দেশটির আইন প্রণেতারা যদি একমত হন, তবে নতুন একটি সরকার গঠন করতে পারেন। তার সম্ভব না হলে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র CNN।